আজ আমরা একটা ফান্ডামেন্টাল হেমাটোলজি ইনভেস্টিগেশন নিয়ে ডিটেলে কথা বলবো, যেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। এক্সামের কথা ছাড়াও ক্লিনিক্যাল প্র্যাকটিস এটা একটা রুটিন কিন্তু খুবই পাওয়ারফুল টুল। আমরা যদি একটা সিস্টেমিক অ্যাপ্রোচ নিয়ে স্লাইড বাই স্লাইড আগাতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমরা একটা কমপ্লিট ইমেজের থ্রুতে পিবিএফটা বুঝবো, ডেফিনেশন থেকে স্টার্ট করে আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেট, প্যারাসাইট, সব স্টেপ বাই স্টেপ, সাথে ক্লিনিক্যাল কোরিলেশনটাও আমরা কানেক্ট করার চেষ্টা করব। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল লেটস সেট দ্য স্টেজ। পেরিফেরাল ব্লাড ফিল্ম বলতে আসলে কি বোঝায়? ইমাজিন করো তুমি একটা পেশেন্টের ফিঙ্গার টিপ অথবা ভেন থেকে একটা ব্লাডের ড্রপ নিলা, দেন ব্লাড ড্রপটাকে তুমি একটা গ্লাস স্লাইডের মধ্যে ইভেনলি স্প্রেড করে দিলা। স্প্রেড করার পর তুমি মাইক্রোস্কোপ দিয়ে স্লাইডটা ভালো মতো অবজার্ভ করছো। দ্যাট ইজ বেসিক্যালি পিবিএফ অর পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটা একটা ডিরেক্ট মরফোলজিক্যাল এক্সামিনেশন। আমরা এখানে জাস্ট সেল কাউন্ট করছি না, আমরা ইন্সপেক্ট করছি। আমরা তিনটা কি মেইন প্লেয়ার দিকে এখানে নজর দিব। ফার্স্ট হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটিলেট। আরবিসি অক্সিজেন ক্যারি করার জন্য রেসপন্সিবল, হোয়াইট ব্লাড সেল ইনফেকশন ফাইট করে থাকে, আর প্ল্যাটিলেট ব্লাড ক্লটিংয়ের জন্য কন্ট্রিবিউশন রাখে। মাঝে মধ্যে কখনো যদি আমরা এন্ডেমিক এরিয়াতে কোনো পেশেন্টের ব্লাড ফিল্ম চেক করে থাকি, সেক্ষেত্রে আমাদের প্যারাসাইটটাও কনসিডারেশনে আনতে হবে। পিবিএফ এর কোর কনসেপ্টটা খুবই সুন্দর। নর্মাল সাইজ থেকে যদি কোনো সেলের সাইজে কোনো অল্টারেশন অথবা চেঞ্জ দেখা যায়, নট অনলি সাইজ, শেপ, কালার অথবা কন্টেন্ট, যে কোনো একটা কোয়ালিটির ক্ষেত্রে যদি কোনো ধরনের পরিবর্তন হয়, এটা কিন্তু ডিরেক্টলি রিফ্লেক্ট করতেছে তাদের প্রোডাকশনের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, অথবা তাদের ম্যাচুরেশন, তাদের মেমব্রেন ইন্টাগ্রিটি অথবা তাদের সার্ভাইভালের মধ্যে প্রবলেম আছে। এই পিবিএফটা হচ্ছে বোন মেরোর একটা উইন্ডো, অর্থাৎ আমরা বোন মেরো ডিরেক্টলি টাচ না করে অথবা ইনভেসিভ কোনো প্রসিজার ছাড়াই বোন মেরোর একটা ইমেজ আমরা পাচ্ছি। ফার্স্ট অফ অল লেটস জুম ইন টু দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেলস, আই মিন দ্য রেড ব্লাড সেলস। আমাদের ফার্স্ট যে ক্লুটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে সাইজ অফ আরবিসি। নর্মাল সাইজ আমরা এমসিভি দিয়ে কম্পেয়ার করি, রেঞ্জটা হচ্ছে 80 থেকে 100 ফেমটোলিটার। নর্মাল রেঞ্জের মধ্যে যদি থাকে সেটাকে আমরা নর্মোসাইট বলে থাকি। কখনো যদি দেখা যায় নর্মাল সাইজের চেয়ে সাইজ ছোট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা মাইক্রোসাইট বলবো। এটা কোনো র্যান্ডম ঘটনা না। মাইক্রোসাইট হওয়ার মানে হচ্ছে সেলটা এনাফ হিমোগ্লোবিন বানাতে পারেনি। হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারিংয়ের জন্য রেসপন্সিবল। সো যখনই আমরা মাইক্রোসাইট দেখতে পাবো, এই প্রবলেমটাকে আমরা হিমোগ্লোবিন সিনথেসিসের সাথে রিলেট করার চেষ্টা করব। ক্লাসিক কিছু এক্সাম অ্যাসোসিয়েশন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর থ্যালাসেমিয়া। অন দি আদার হ্যান্ড যদি নর্মাল সেলের চেয়ে সাইজ বড় হয়ে যায়, সেটাকে আমরা ম্যাক্রোসাইট বলবো। ম্যাক্রোসাইটের ক্ষেত্রে প্রবলেম নর্মালি হিমোগ্লোবিন সিনথেসিস নিয়ে হয় না, রাদার ডিএনএ সিনথেসিস নিয়ে প্রবলেম হয়। সেলের যে নিউক্লিয়াসটা থাকে, অর্থাৎ আরবিসির প্রিকারসরের কিন্তু নিউক্লিয়াস থাকে। আরবিসির প্রিকারসর ঠিকমতো ম্যাচিওর হতে পারে না, দ্যাটস ওয়াই ডিভিশনের আগে সেল গ্রো করে অনেক বড় হয়ে যায়, যেটার কারণে ম্যাগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। মনে রাখতে হবে এমসিবি একটা ল্যাব নাম্বার, কিন্তু পিবিএফ আমাদের ফুল পিকচারটা দেখায়। এখন আমরা শেপের দিকে তাকাতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পৈকিলোসাইটোসিস। পৈকিলোসাইটোসিস মানে হচ্ছে ভেরিয়েশন ইন শেপ। এক একটা অ্যাবনর্মাল শেপ এক একটা প্রবলেমের ক্লু হিসেবে আমাদের সামনে দাঁড়ায়। কয়েকটা তার মধ্যে ডিকোড করা যাক। যদি তুমি কখনো দেখতে পাও একটা পারফেক্ট রাউন্ড লিটল বল যেটার কোনো পেল এরিয়া নেই, তাকে আমরা স্ফেরোসাইট বলবো। আরবিসির কিন্তু সেন্ট্রাল একটা প্যালট থাকে নর্মাল কেসে। এই স্ফেরোসাইট নর্মালি তৈরি হয় তাদের মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। একটা বেলুনের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। বেলুন যেমন অনেক বেশি হাওয়া দিলে তার স্ট্রেচটা হারিয়ে ফেলে, সেলের ক্ষেত্রে এই ঘটনাটা এখানে ঘটছে। যখনই আমরা স্ফেরোসাইট দেখতে পাবো, আমাদের মনে রাখতে হবে দেয়ার ক্যান বি টু ক্লাসিক এক্সাম্পলস অফ স্ফেরোসাইট। ওয়ান ইজ হেরিডিটারি স্ফেরোসাইটোসিস অথবা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। যদি কখনো দেখতে পাও কোনো সেল টার্গেটের মতো মনে হচ্ছে, লুক এট দিস সেল, এবং এখানে একটা সেন্ট্রাল ডট আছে হিমোগ্লোবিনের, একটা ক্লিয়ার রিং আছে, অ্যান্ড আরেকটা হিমোগ্লোবিনের রিং বাইরের দিকে আছে, তখন এই সেলটাকে আমরা বলবো টার্গেট সেল। এটার মানে হতে পারে সেল মেমব্রেন অনেক বেশি হয়ে গেছে অথবা হিমোগ্লোবিনের অ্যামাউন্ট অনেক কমে গেছে। এই টার্গেট সেল লিভার ডিজিজের মধ্যে দেখা যেতে পারে। লিভার ডিজিজ হলে মেমব্রেন কোলেস্ট্রল চেঞ্জ হয়ে যায়, অথবা হিমোগ্লোবিনোপ্যাথি সাচ এস থ্যালাসেমিয়ার মধ্যে এটা দেখা যায়। দেন আমাদের আরেকটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সিকল সেল। সিকল মানে অনেকটা একটা চাঁদের মতো মনে হচ্ছে অথবা কাস্তের মতো আমরা বলতে পারি। সিকল মানে কাস্তে, যেটা অনেকটা ইলংগেটেড একটা শেপ দেয়, ক্রিসেন্ট একটা শেপ আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হয়? হিমোগ্লোবিন এস যখন পলিমারাইজেশন হয়ে যায়,
তখন এই সিকলিংটা হয়ে থাকে, আর এটা সিকল সেল ডিজিজের একটা প্যাথোলজি ইন্ডিকেট করে। আরেকটা ক্রিটিক্যাল শেপ হচ্ছে সিস্টোসাইট। সিস্টোসাইট মানে হচ্ছে আরবিসির ভাঙা অংশ। তাদের দেখে মনে হয় যেন তার একটা কাচের টুকরা। এটা কখন হয়? আরবিসি যখন ড্যামেজড হয় ব্লাড ভেসেলের ভিতরে, তখন এই সিস্টোসাইটটা দেখা যায়। আর এই সিস্টোসাইটটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের একটা হলমার্ক ফিচার। কজ কি হতে পারে? আমরা চিন্তা করতে পারি ডিআইসি অথবা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অথবা হার্ট ভালভের কারণে, অর্থাৎ মেকানিক্যাল হার্ট ভালভের কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এছাড়া আমরা ইলিপ্টোসাইট দেখতে পাই, ওভাল শেপড সেল দেখতে পাই, যেটা হেরিডিটারি মেমব্রেন ডিফেক্ট ইন্ডিকেট করে থাকে। টিয়ার ড্রপ সেল থাকতে পারে। টিয়ার ড্রপ মানে একদম চোখের পানির মতো একটা ড্রপ ক্রিয়েট করছে, যেটা আসলেই দেখতে একটা টিয়ার ড্রপের মতো লাগে। আর টিয়ার ড্রপ যখন থাকে, বুঝতে হবে যে বোন মেরোকে কেউ ইনফিলট্রেট করেছে অথবা কেউ স্কুইজ করছে। এটা নর্মালি মাইলোফাইব্রোসিস অথবা মেটাস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে। সো আমরা শেপ সম্পর্কে আলোচনা করে বুঝতে পারলাম শেপের মাধ্যমে আমরা অনেক ধরনের কন্ডিশন সম্পর্কে আইডিয়া পেয়ে থাকি। সাইজ আর শেপ দেখার পর আমরা এখন কালার অবজার্ভ করব। এই কালার দিয়ে আমরা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা বুঝতে পারবো। একটা হেলদি আরবিসি যদি আমরা কনসিডার করি, একটা হেলদি আরবিসিকে আমরা দেখতে পাবো নর্মোক্রমিক অবস্থায়। হেলদি আরবিসিতে দেখা যায় একটা সেন্ট্রাল প্যালর আছে, অর্থাৎ একটু সাদা অংশ, এবং আমরা যদি পুরো ডায়ামিটার নিই, পুরো ডায়ামিটারের মধ্যে 1/3 অংশ জুড়ে এই সেন্ট্রাল প্যালরটা থাকে। যদি এই পেল এরিয়াটা আরও বড় হয়ে যায়, যদি 1/3-এর চেয়ে বেশি হয়ে যায়, তার মানে সেলটা হাইপোক্রোমিক হয়ে গেল। যখনই এই ধরনের হাইপোক্রোমিক আমরা সেল দেখতে পাবো, সাথে সাথে আমাদের বুঝতে হবে এখানে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকতে পারে, কারণ আয়রন ছাড়া সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হিমোগ্লোবিন তৈরি করা সম্ভব না। মাঝে মধ্যে এমন কিছু সেল আমরা দেখতে পাই যার একটা ব্লুইশ টাইপের টিঞ্জ আছে, এটাকে আমরা পলিক্রোম্যাশিয়া বলবো। এটা কোনো সিক সেল না, এটা একটা ইয়াং সেল। এটাকে আমরা রেটিকুলোসাইট বলবো, যেটা জাস্ট বোন মেরো ছেড়েছে। সাইজ আর শেপের পর আমরা এখন কালারের দিকে তাকাবো, অথবা স্টেনিং প্যাটার্ন আমরা এটাকে বলতে পারি। স্টেনিং প্যাটার্ন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া দেয়। একটা হেলদি আরবিসি নর্মোক্রমিক হয়। হেলদি আরবিসিতে একটা সেন্ট্রাল প্যালর থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই সেন্ট্রাল প্যালরটা থাকে টোটাল ডায়ামিটারের 1/3 অংশ জুড়ে। যদি পেল এরিয়াটার সাইজ বড় হয়ে যায়, বুঝতে হবে সেলটা হাইপোক্রোমিক হয়ে গেছে, এবং এটার মানেই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করছে, কারণ আয়রন ছাড়া হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে তৈরি করা সম্ভব না। মাঝে মধ্যে দেখা যায় কিছু সেলের একটা ফেইন্ট ব্লুইশ অথবা গ্রেইশ টিঞ্জ থাকে, অর্থাৎ একটা ব্লুইশ অথবা গ্রেইশ ট্রেস আমরা দেখতে পাই, যেটা আমরা এখানে এই ইমেজের মধ্যে ইন্ডিকেট করছি। এটাকে পলিক্রোম্যাশিয়া বলা হয়। এটা কোনো সিক সেল না, এটা একটা ইয়াং সেল। এটা একটা রেটিকুলোসাইট যেটা বোন মেরো ছেড়েছে, এবং তার এখনো কিছু রেসিডুয়াল আরএনএ রয়ে গেছে। যদি এই রেটিকুলোসাইট আমরা অনেক বেশি দেখতে পাই, তার মানে বোন মেরো রেসপন্ড করছে, আইদার ব্লাড লসের কারণে করছে অথবা হিমোলাইসিসের কারণেও করে থাকতে পারে। আমরা যদি এখন সেলের ভিতরে তাকাই, আমরা কিছু ইনক্লুশন দেখতে পাবো। এই ইনক্লুশনগুলো আনএক্সপেক্টেড অবজেক্ট। ফার্স্ট অফ অল আমরা হাওয়েল জলি বডি নিয়ে কথা বলি। হাওয়েল জলি বডি হচ্ছে কিছু স্মল রাউন্ড এবং ডার্ক পার্পল ডট, যেটা আমরা এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি। এই ডটগুলো অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট। নর্মালি স্প্লিন এই যে ডটগুলো থাকে, এগুলো নষ্ট করে দেয়। কখনো যদি আমরা এই হাওয়েল জলি বডি দেখতে পাই, বুঝতে হবে যে স্প্লিন অ্যাবসেন্ট আছে অথবা ঠিকমতো কাজ করছে না। একটা স্প্লেনেক্টমি করার পর আমরা এই ফাইন্ডিংটা পাই, এটা খুবই ক্লাসিক। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যাসোফিলিক স্টিপলিং। ব্যাসোফিলিক স্টিপলিং বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের ফার্স্টেই বলতে হবে ব্যাসোফিলিক স্টিপলিংয়ের মধ্যে আমরা অনেক ব্লুইশ ডট দেখতে পাবো, যেটা স্ক্যাটার্ড থাকে পুরো সেলের মধ্যে। এই ডটগুলা অ্যাগ্রিগেটেড রাইবোজোমকে বোঝায়, যেটা একটা ডিস্টার্ব হিমোগ্লোবিন সিনথেসিসকে পয়েন্ট করছে। এই বেসোফিলিক স্টিপলিংটা ল্যাট পয়জনিংয়ের সময় দেখা যেতে পারে। দেন আমরা যদি বলি পেপেনহাইমার বডি, এখানে জাস্ট আমরা একটা সেল দেখানোর চেষ্টা করেছি। এটা একটা সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্র্যানিউল আছে, ছোট ছোট। আমরা যদি জুম ইন করি, ছোট ছোট যে ডটগুলো আছে, এগুলো এই পেপেনহাইমার বডি। এখানে এই পেপেনহাইমার বডি যেসব ডিসঅর্ডারের মধ্যে আয়রন ইউটিলাইজেশনের প্রবলেম আছে, সেখানে দেখা যায়। ফর এক্সাম্পল সিডেরোপ্লাস্টিক অ্যানিমিয়া। আর হাইন্স বডি নর্মালি রাইট স্টেইন দিয়ে দেখা যায় না, এটার জন্য একটা স্পেশাল স্টেইন দরকার। আমরা যদি কনসেপচুয়ালি চিন্তা করি, হাইন্স বডি বলতে অ্যাকচুয়ালি ডিনেচার্ড হিমোগ্লোবিনকে বোঝানো হয়, যেটা আমরা এখানে অ্যারো দিয়ে বোঝাচ্ছি ইন দিস ইমেজ। এই হাইন্স বডি তখনই আসে যখন অক্সিডেটিভ ড্যামেজ হয়। ফর এক্সাম্পল, কখনো যদি G6PD এনজাইম ডেফিসিয়েন্সি হয়, এই হাইন্স বডিটা আমরা দেখতে পাই। ফাইনালি ক্যাবোড রিং। ক্যাবোড রিং হচ্ছে থিন একটা রিং লাইক স্ট্রাকচার। এটা খুবই রেয়ার, বাট যখন এটা দেখা যায়, এটা ইন্ডিকেট করে সিভিয়ার ডিসআর্থ্রোপোয়েসিস। এটা একটা সিভিয়ার অ্যাবনর্মাল বোন মেরোকে ইন্ডিকেট করে থাকে। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে নর্মোব্লাস্ট। এই নর্মোব্লাস্ট নর্মালি সার্কুলেশনের মধ্যে থাকে না, এটা বোন মেরোর মধ্যে থাকে।
যদি এটা কখনো সার্কুলেশনে চলে আসে, বুঝতে হবে বোন মেরোর যে ব্যারিয়ারটা আছে সেটা ড্যামেজ হয়েছে, অথবা কোনো ফিজিওলজিক্যাল নিড দিয়ে এটা ওভারওয়েলমড হয়েছে, মানে কোনো একটা ফিজিওলজিক্যাল নিডের কারণে এটা সার্কুলেশনে আসতে বাধ্য হয়েছে। এরকম কয়েকটা ফিজিওলজিক্যাল নিডের কথা যদি আমরা বলি, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারবো সেপসিস, হার্ট ফেলিয়ার অথবা সিভিয়ার ট্রমা। আর টার্গেট সেল সম্পর্কে আমরা আগেই বলেছি। এখন আমরা আমাদের ফোকাসটা হোয়াইট ব্লাড সেলের দিকে দিব। আমরা প্রথম যে জিনিসটা করি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। 100টা হোয়াইট ব্লাড সেলের মধ্যে আমরা কাউন্ট করে যদি দেখি, দেখা যায় 40 থেকে 75টা সেল নিউট্রোফিল হয়ে থাকে। দ্যাট মিনস 40 থেকে 75%। লিম্ফোসাইট 20 থেকে 50%, মনোসাইটের নর্মাল রেঞ্জ 2 থেকে 10, ইওসিনোফিল 1 থেকে 6, আর বেসোফিল 0 থেকে 1%। এই বেসিক কাউন্ট আমাদের অনেক ইনফরমেশন দিতে পারে। যদি কখনো নিউট্রোফিল কাউন্ট হাই হয়ে যায়, খুব সম্ভবত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। আর লিম্ফোসাইট যদি হাই হয়, আমার ধরে নিতে হবে এখানে ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা ভেরি হাই। আর ইওসিনোফিল হাই হওয়ার মানে কি? আইদার অ্যালার্জি হয়েছে অথবা প্যারাসাইটিক ইনফেকশনের কারণে ইওসিনোফিলটা হাই হলো। নাম্বারের পাশাপাশি আমরা ডাব্লিউবিসির ম্যাচুরিটি আর মরফোলজিটাও চেক করে থাকি। একটা ক্লাসিক হাই ইল্ড ফাইন্ডিং হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। একটা নর্মাল নিউট্রোফিলের নর্মালি 3 থেকে 4টা লুপ থাকে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু কখনো যদি দেখা যায় নিউট্রোফিলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে তার লুপ সংখ্যা 5, 6 অথবা তারও বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই নিউট্রোফিলটাকে হাইপার সেগমেন্টেড বলবো। আর এই হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা কার্ডিনাল সাইন। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে ভিটামিন B12 অথবা ফোলেট ডেফিসিয়েন্সির কারণে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামস। আর ব্যান্ড নিউট্রোফিল বলতে আমরা কি বুঝি? নিচে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। ব্যান্ড নিউট্রোফিল নর্মালি আমরা ইমেচিউর ব্লাড সেলকেই বলে থাকি। আর এই ব্যান্ড নিউট্রোফিলটা একটা স্টেজ ইন্ডিকেট করে যেটা মেটামাইলোসাইট আর ম্যাচিউর সেগমেন্টেড নিউট্রোফিলের মাঝখানে অবস্থান করে। এটার যে নিউক্লিয়াসটা থাকে সেটা হর্স শু অথবা CS শেপড হয়ে থাকে, অর্থাৎ এই ব্যান্ড নিউট্রোফিলের নিউক্লিয়াসটা হর্স শু শেপড এবং এটা আনসেগমেন্টেড হয়। আর এই ব্যান্ড নিউট্রোফিল নর্মালি পেরিফেরাল ব্লাডের মধ্যে 0 থেকে 10% রেঞ্জের মধ্যে থাকে। কখনো যদি এই ব্যান্ড সেল অথবা ব্যান্ড নিউট্রোফিল সংখ্যায় বেড়ে যায়, সেটাকে আমরা ব্যান্ডেমিয়া বলবো। এটা ইন্ডিকেট করে একটা লেফট শিপ। আর এই লেফট শিপটা কেন হয়ে থাকে? এটা ইনফেকশনের কারণে হতে পারে, ইনফ্লামেশন অথবা বোন মেরো স্টিমুলেশনের কারণে হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কি ফাইন্ডিং হচ্ছে এটিপিক্যাল লিম্ফোসাইট। এটিপিক্যাল লিম্ফোসাইট বলতে আমরা কি বুঝি? এটিপিক্যাল লিম্ফোসাইট লার্জ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটকে বলা হয়, যার অ্যাবান্ডেন্ট এবং বাবলি একটা ব্লুইশ কালারের সাইটোপ্লাজম থাকে। আর এই এটিপিক্যাল লিম্ফোসাইট নর্মালি ইনফেকশাস মনোনিউক্লিওসিস এটার এক ক্যারেক্টারিস্টিক ফিচার। আর এই ইনফেকশাস মনোনিউক্লিওসিস অ্যাবস্টিন ভাইরাস দিয়ে হয়ে থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর অ্যালার্মিং ফাইন্ডিং আমরা যদি কখনো দেখতে পাই ইমম্যাচিউর ব্লাস্ট সেল পেরিফেরাল ব্লাডের মধ্যে চলে আসছে, সেটা ইমম্যাচিউর মাইলয়েড হতে পারে, ইমম্যাচিউর লিম্ফয়েড হতে পারে। এদের দেখা যাবে নিউক্লিয়াসটা অনেক বড় হয় এবং খুবই প্রমিনেন্ট। আর এই ব্লাস্ট সেল শুধু বোন মেরোতেই থাকার কথা। কখনো যদি পেরিফেরাল ব্লাডের মধ্যে আমরা এটা দেখতে পাই, এটা একটা অ্যাকিউট লিউকেমিয়ার স্ট্রং ইন্ডিকেটর। প্ল্যাটিলেট যখন আমরা চিন্তা করব, ফার্স্টে আমাদের নর্মাল রেঞ্জটা জানতে হবে। প্রতি মাইক্রোলিটার ব্লাডের মধ্যে প্ল্যাটিলেটের সংখ্যা নর্মালি 1.5 লাখ থেকে 4 লাখ হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কাউন্ট ফর হেলদি ইন্ডিভিজুয়ালস। কখনো যদি এই প্ল্যাটিলেট নর্মাল রেঞ্জের চেয়ে নিচে নেমে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলবো। আর এই থ্রম্বোসাইটোপেনিয়া ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পিউরা অথবা ডেঙ্গের ক্ষেত্রে দেখা যায়। মাঝে মধ্যে প্ল্যাটিলেট সংখ্যা কম হলেও দেখতে অনেক বড় মনে হয়, দ্যাট মিনস জায়ান্ট। এটাও কিন্তু একটা আইটিপির জন্য ক্লু হিসেবে কাজ করে। আর থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে হাই প্ল্যাটিলেট কাউন্ট। আর এই হাই প্ল্যাটিলেট কাউন্টটা একটা রিঅ্যাক্টিভ প্রসেস। ইনফ্লামেশনের জন্য হতে পারে অথবা এটা মাইলো প্রলিফারেটিভ নিউপ্লাজমকেও ইন্ডিকেট করে থাকতে পারে। পৃথিবীর যেসব প্রান্তে ম্যালেরিয়ার মতো প্যারাসাইটগুলো এন্ডেমিক, সেসব প্রান্তে পিবিএফ এ আমরা প্যারাসাইটটাও চেক করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি ম্যালেরিয়াল প্যারাসাইট আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা রেড ব্লাড সেলের দিকে তাকাবো। রেড ব্লাড সেলের মধ্যে আমরা ম্যালেরিয়া প্যারাসাইটের বিভিন্ন স্টেজ দেখতে পাবো। একটা ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে রিং স্টেজ। অন্যান্য স্টেজ দেখেও কিন্তু আমরা ম্যালেরিয়াল প্যারাসাইটটা ডায়াগনোজ করে থাকতে পারি। দ্যাটস ওয়াই পিবিএফ হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট ডায়াগনোজ করার একটা ক্রাইটেরিয়া, অর পিবিএফ ইজ ডায়াগনস্টিক ফর ম্যালেরিয়া। অনেক সময় প্লাজমার দিকে তাকালে আমরা মাইক্রোফাইলেরিয়ার প্যারাসাইটটাও দেখতে পাই। আর ভিসেরাল লিশমেনিয়াসিস অথবা কালাজারের ক্ষেত্রে আমরা এলডি বডি খুঁজে পাবো। আমরা এই ডেমনস্ট্রেশনের মধ্যে এলডি বডিটা দেখতে পাচ্ছি। এখন আমরা যা পড়েছি পুরোটা সিনথেসাইজ করতে পারি। প্রশ্ন চলেই আসে যে এই পেরিফেরাল ব্লাড ফিল্ম, এই টেস্টটা এত বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ হেমাটোলজির ক্ষেত্রে এটাই ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন। এই টেস্টের মাধ্যমে আমরা অ্যানিমিয়া ক্লাসিফাই করতে পারি, সেটা কি মাইক্রোসাইট
লিউকোসাইটিক, ম্যাক্রোসাইটিক নাকি নর্মোসাইটিক আমরা খুব ইজিলি বুঝতে পারি। যখন আমরা লিউকেমিয়া ডায়াগনোজ করতে চাই, লিউকেমিয়া ডায়াগনোজ করার ক্ষেত্রে আমরা এখানে ক্লু পেয়ে থাকি। হিমোলাইসিস হচ্ছে কিনা, যেটা সিস্টোসাইটের ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। এটার মাধ্যমে প্যারাসাইটিক ইনফেকশন যেমন ম্যালেরিয়া অথবা মাইক্রোফাইলেরিয়া, এই ক্লুটাও কিন্তু আমাদের খুব ইজিলি পাওয়া সম্ভব হয়। আমাদের এক্সামের জন্য হাইল কোরিলেশন যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমাদের ব্রেনে বার্ন করে রাখতে হবে। কখনো যদি আমরা দেখতে পাই হাইপার সিগমেন্টেড নিউট্রোফিল, তার মানে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা ভিটামিন B12 অথবা ফলেট ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। যদি আমরা দেখতে পাই সিস্টোসাইট, যেটা আমরা অলরেডি দেখেছি, তার মানে এটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস ইন্ডিকেট করছে। আর ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস DIC অথবা মেকানিক্যাল ভালভের কারণে হয়ে থাকে। টার্গেট সেল যদি আমরা দেখি, দেন লিভার ডিজিজ অথবা থ্যালাসেমিয়া আমরা চিন্তা করব। আর এছাড়া যদি হাওল জলি বডি থাকে, দেন আমাদের বুঝতে হবে এটা একটা পোস্ট স্প্লেনেক্টমি স্টেজ। তার মানে স্প্লিনটা আমরা রিমুভ করার পর এই হাওয়েল জলি বডিটা দেখতে পাই, কারণ হাওয়েল জলি বডিটা স্প্লিন রিমুভ করে থাকে। যদি স্পেরোসাইট আমরা দেখতে পাই, তার মানে সেটা হেরিডিটারি স্পেরোসাইটোসিস অর অটোমিউন হিমোলাইসিস। এটিপিক্যাল লিম্ফোসাইটের কথা আমরা চিন্তা করছিলাম। আমরা জানি এটিপিক্যাল লিম্ফোসাইট যদি আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ইনফেকশাস মনোনিউক্লিওসিস কনসিডার করতে হবে, যেটা অ্যাবস্টিন বার ভাইরাসের কারণে হয়ে থাকে। ব্লাডের মধ্যে যদি কখনো ব্লাস্ট আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা অ্যাকিউট লিউকেমিয়া। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ম্যালেরিয়ার রিং, যেটা আমরা আরবিসির মধ্যে দেখতে পাই। এই ম্যালেরিয়ার রিং অথবা অন্যান্য স্টেজ যদি আমরা দেখতে পাই, সেটা কিন্তু ম্যালেরিয়ার জন্য একটা কনফার্মেটরি ডায়াগনোসিস হিসেবে কাজ করে। তো এখন যদি পুরোটা আমাদের র্যাপ আপ করতে হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পেরিফেরাল ব্লাড ফিল্ম শুধু একটা ইনভেস্টিগেশন না, এটা একটা ভাইব্রেন্ট ইনফরমেশনের গোল্ড মাইন। যদি আমরা এটাকে সিস্টেম্যাটিক্যালি অবজার্ভ করি, তাহলে আমরা আরবিসির সাইজ, শেপ, কালার, WBCর মরফোলজি, প্ল্যাটিলেট নাম্বার, এই ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে থাকবো। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে লিউকেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি থেকে ম্যালেরিয়া, পেরিফেরাল ব্লাড ফিল্ম সব কিছুতেই একটা ইনিশিয়াল ক্লু দেয়। নেক্সট টাইম যখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখবো, তখন আমাদের মনে রাখতে হবে আমরা জাস্ট কোনো সেলের দিকে তাকাচ্ছি না, আমরা সেলের স্টোরিটা শোনার চেষ্টা করছি। আমরা যদি এই স্টোরিটা ভালো মতো বুঝতে পারি, দেন হেমাটোলজির একটা মেজর পার্ট আমরা ওন করব, যেটা আমাদের এক্সাম এবং ক্লিনিক্যাল ফিল্ডে খুব বেশি হেল্প করে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। টু গেট দ্য নোটস, ইউ ক্যান চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন।